জানতে ইচ্ছে করে আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি নাজমুল হোসেন এবং আমাদের আজকের বিষয় কলম যোদ্ধার কালিতে। আহ, আজকে আমরা কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি আমাদের অতিথিদের সাথে যুক্ত হব। আমরা আজকে কথা বলবো সাহিত্য নিয়ে, সাহিত্যের রস নিয়ে। আমরা কথা বলবো কবি ও কবিতা নিয়ে। কবিতার মধ্যে কি রয়েছে যা বাঙালির অনুপ্রেরণা যোগায়, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে ঢাকা থেকে যোগ দিয়েছেন বরেণ্য কবি, প্রখ্যাত গল্পকার, এপার বাংলা ওপার বাংলার প্রবন্ধিক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি আমাদের সাথে ঢাকা থেকে যোগ দিয়েছেন। জনাব হুমায়ুন কবির স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও যোগ দিয়েছেন বিশিষ্ট কবি, নির্বাচিত একজন শিক্ষক, বাচিক শিল্পী, একই সাথে সঞ্চালনার তার বেশ দক্ষতা রয়েছে। আমাদের সাথে আরও যুক্ত আছেন ঝালকাঠি থেকে শিমুল সুলতান। আমরা দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি আমরা দুজনকেই যুক্ত করতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু শুরুতেই জনাব হুমায়ুন কবির স্যার আপনার কাছে একটু ফিরতে চাই। বেশ গুণী মানুষ আপনি, লেখালেখির জগতে বেশ দীর্ঘদিন যাবত আছেন। আপনার থেকে আমি একটু শুরুতেই শুনতে চাইবো যে লেখালেখির জগতে আসলে পদার্পণটা কিভাবে, আসলে কিভাবে শুরু হলো লেখালেখির সেই জগৎটা। আহ শুভেচ্ছা সকল আহ দর্শক শ্রোতাকে। আহ একেবারে ছোটবেলা থেকেই আসলে লেখালেখির মধ্যে চলে আসছি। যখন আমি স্কুলে পড়ি, আমরা একজন শিক্ষক আহ তার দ্বারাই আসলে আমি প্রভাবিত হয়েছিলাম এবং সেভাবেই আমি আহ লেখালেখির মধ্যে চলে আসি। এটা স্কুলে দেয়াল লিখন পত্রিকা, ওই পত্রিকায় লেখা চেয়েছে, লেখা দিলাম। ওই লেখাটি তার পছন্দ হলো এবং সেই লেখাটি থেকেই উনি আমাকে বলে যে হ্যাঁ তুমি লিখতে পারবা। এবং এইভাবেই কিন্তু লেখার জগতে আমার চলে আসে এবং তার প্রেরণাই, এবং তার প্রেরণা শুধু না, সেই প্রথম আমার লেখাটি পত্রিকায় পাঠিয়ে দেয় এবং সেটি পত্রিকায় ছাপা হয়। এইটি আহ তখন থেকেই আর কি মনের মধ্যে, যখন একটা পত্রিকায় একটি লেখা ছাপা হয়, তখন আসলে একজন লেখকের মনের মধ্যে ভিন্ন রকম, আরো যেহেতু আমি ছোট বয়স, আমার শিশুকালই বলতে পারি, তো সেইটা আমার মনের মধ্যে খুব দাগ কেটেছিল এবং সেই থেকেই উৎসাহটা বেড়ে গিয়েছিল এবং সেইভাবেই লেখাটা আসলে আসে আমার। অর্থাৎ আপনি যেভাবে লেখালেখি জগতে পদার্পণ করেন সেই জায়গাটি আপনি স্পষ্ট করলেন এবং আপনার অনেকগুলো বই লিখেছেন, যে বইগুলোতে আপনি বিভিন্ন দিক তুলে ধরেছেন। সেই বইগুলোর বিভিন্ন দিক আমরা আপনার কাছে ফিরব। আমরা একটু যাচ্ছি, আমাদের সাথে আছেন জনাব শিমুল সুলতানা, কবি, শিক্ষক এবং বাচিক শিল্পী। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আপনাকে আরও ধন্যবাদ জানাচ্ছি এবং আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের A2I নির্বাচিত হয়েছেন। এই জন্য আপনাকে আবারও স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন আপনাকে জানাচ্ছি। আপনার কাছে যেটি শুনতে চাইবো আসলে, এই যে স্যার যেমনটি বলছিলেন, আপনার আসলে শুরুর গল্পটা কেমন ছিল? আপনারও কি কারো হাত ধরে এই জগতে পদার্পণ হয়েছিল, জনাব শিমুল সুলতানা? ধন্যবাদ কলম যোদ্ধাদের কালিতে আজকের এই 19তম পর্বে আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ উপস্থাপক, সুন্দর সঞ্চালক নাজমুল হোসেনকে। শুরুর গল্পটা বলতে গেলে একটু পিছনেই যেতে হবে, কারণ ছোটবেলা থেকেই যখন কবি সাহিত্যিকদের ছোট ছোট ছড়াগুলো পড়তাম, আমার মা আমাকে যখন পড়াতেন সেই ছোটবেলায় মুখে মুখে, তখন থেকে আমার ভিতরে লেখার একটা জগৎ, একটা সৃষ্টিশীল কল্পনার জগৎ ভিতরে জায়গা করে নিয়েছিল। আমার মনে হতো আমি যদি লিখতে পারতাম, আমি যদি কবি হতে পারতাম। সেই আমার মা তখন আমাকে উৎসাহ দিতেন, তোমার যা ভালো লাগে তাই লেখো। তো সেই অনুপ্রেরণা থেকেই যখন আমি 8 বছর বয়স, তখন আমি কবিতা উৎসবে কবিতা মানে নিজের লেখা একটি ছড়া আমি পড়েছিলাম। আমাদের এখানে জেলা পর্যায়ে তখন এক কবিতা উৎসব হয়েছিল। শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, মারিয়াম মান্নান, আরো তখন অত তো সবাইকে চিনতাম না, ওরা অনেকেই এসেছিলেন। তো সবচেয়ে ক্ষুদে কবি হিসেবে আমি আমার নিজের লেখা একটি ছড়া তখন পড়েছিলাম স্টেজে। যদিও ছড়াটি খুবই ছোট, 7 থেকে 8 লাইনের, 8 লাইনের ছড়া ছিল।
দাদুকে নিয়ে। এবং আমি যখন ছড়াটি আবৃত্তি করলাম তখন কবি শামসুর রহমান ছিলেন প্রধান অতিথি, সস্ত্রীক ছিলেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে দোয়া করেছিলেন এবং সবাই খুব অবাক হয়েছিল যে এতটুকু একটা মেয়ে সে কবিতা উৎসবে নিজে ছড়া পড়ছে। তো সেই অনুপ্রেরণা থেকেই আমার ভিতরে সেই মাথায় যে শামসুর রহমানের হাতটুকু আমার বোধহয় ভিতরে রয়ে গেছে। এরপর আরো অনেক কবিদের সাথে দেখা হয়েছে কবিতা উৎসবে। আমি অনেকবার কবিতা পড়েছি, অনেকের সাথে দেখা হয়েছে। আমার প্রথম কবিতার বইটিও কবি মহাদেব সাহার মোড়ক উন্মোচন করেছিলেন। তো এরকম করে আর কি ভিতরে আর যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন প্রথম প্রকাশিত হয়েছিল আমার কবিতা বিদ্যালয়ের ম্যাগাজিনে। এরপর থেকে আর কি লেখালেখি শুরু এভাবেই। ধন্যবাদ। অর্থাৎ এভাবে আপনার লেখালেখির জগতে পদার্পণ হয় এবং আমরা শুনছিলাম আপনার সেই শৈশবের স্মৃতিচারণার গল্প। আমরা একটু আবারও ফিরবো স্যার আপনার কাছে যে প্রশ্নটি আমরা রেখে গিয়েছিলাম সে প্রশ্নটি হচ্ছে যে আপনার অনেকগুলো বই রয়েছে, প্রায় 20টির অধিক আপনি বই লিখেছেন এবং সেই বইগুলোতে না না না, বিভিন্ন বৃষ্টি না, প্রাধান্য বৃষ্টি না, পেয়েছে। 10টির মতো, 10টির মতো, 10টির জি মতো। জি, আমি দুঃখিত, বৃষ্টি 10টির না। অধিক আপনি বই লিখেছেন এবং সেই বইগুলোতে অনেকগুলো বিষয় প্রাধান্য পেয়েছে। সেই বইগুলো সম্পর্কে ছোট্ট করে একটু আপনার থেকে শুনবো। আসলে বইগুলিতে তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লেখা। প্রথম বইগুলিতে যেমন আমার স্মৃতিগুলি, আমি গ্রাম, আমার স্মৃতি, এইসব বিষয়গুলি কিন্তু আমি খুব তুলে ধরেছি। আমি চেয়েছি যে আমার শৈশবকে নিয়ে আসতে, আমাদের হারানো স্মৃতিগুলিকে নিয়ে আসতে, আমাদের গ্রাম্য জীবনকে নিয়ে আসতে। কারণ আমরা বরিশালের মানুষ যারা আছি তাদের মধ্যে প্রকৃতি ভার করে থাকে। এই প্রকৃতির যে ভারটি, এই ভারটিতে কামাতে যে মানে এই ভারটি আমাকেও মানে ভারাক্রান্ত করেছে এবং আমার লেখায় সেইগুলি চলে এসছে। এইটি আমি চেষ্টা করেছি এবং অর্থাৎ সমসাময়িক আপনার লেখাতে বিষয়গুলি আমি সমসাময়িক যে বিষয়গুলো ছিল সেগুলো আপনি তুলে ধরেছেন। একজন প্রকৃত লেখক যেভাবে জায়গাগুলো তৈরি করেন, আমরা বিশ্বাস করছি সেই জায়গাটা আপনিও তৈরি করেছেন। আমরা একটু আবারও ফিরবো, আরেক দফা স্বাগত জানাচ্ছি জনাব শিমুল সুলতান আপনাকে। আহ, অনেক অভিজ্ঞতা রয়েছে, আপনি বিশেষ করে বিটিভিতে বেতারে সঞ্চালনা করেছেন, আবৃত্তির জায়গাটা স্পষ্ট করেছেন, সেই জায়গাগুলো আমরা শুনবো। তার আগে আপনি কয়েকটি বই লিখেছেন, আমি যদি ভুল না করি 3টির অধিক আপনি বই লিখেছেন। সেই বইগুলোতে আসলে আপনার বইগুলোতে কি প্রাধান্য পেয়েছে এবং আপনি আসলে মানুষের কাছে বইয়ের মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছেন জনাব শিমুল সুলতানা? আমি যে এলাকায় বড় হয়েছি এটা কামিনী রায়ের জন্মভূমি। তো কামিনী রায় আমার ভিতরে একটা প্রভাব বিস্তার করেছিল। তো আর লেখালেখি তো যেহেতু ছোটবেলায় ছিল আর লিখে চলেছিলাম, তখন আমি পত্রপত্রিকায় লিখতাম। আর সেই লেখাগুলো একটা সময় মনে হলো যে লেখাগুলো একসময় হারিয়ে যেতে পারে। তো সেই চিন্তা থেকে আমি প্রথম বই বের করি 2011 সালে। আর বইগুলো বেশি অনেকগুলোই জয়েন্ট বা অনেক যৌথ গ্রন্থ রয়েছে, কিন্তু একক গ্রন্থ যৌথ গ্রন্থ মিলিয়ে আর কি 3টে। একটি আত্মার আশিতে অরণ্যের ছায়া, একলা আমি মেঘের কাছে যাব এবং এখানে কাঁটাতারের বেড়া নেই। এই আর কি, আরো অনেকগুলো আছে যেগুলো সবই বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ। অর্থাৎ সেই লেখার গল্পটা আমরা শুনবো। আমরা আপনার কাছে শুরুতেই একটু আবারও কবিতা আবৃত্তির জায়গাটা শুনবো। আপনি বেতারে কাজ করেছেন, আপনি বিটিভিতে কাজ করেছেন, পাশাপাশি আপনি সঞ্চালনার সেই জায়গাটা বেশ পরিষ্কার রয়েছে। আমরা স্যারের কাছে ফিরবো, তার আগে আপনার থেকে আমরা শুরুতেই একটু ছোট্ট কবিতা আমরা শুনে আসবো, যে আশা করছি আপনি আমাদের সেই কবিতার জায়গাটা তৈরি করবেন। জি ধন্যবাদ আপনাকে এবং শ্রোতা মণ্ডলীদের যারা এখন শুনছেন এবং যারা পরে শুনবেন। বরিশাল বেতারে আমি নিয়মিত সঞ্চালনা করে যাচ্ছি এবং বিটিভিতেও করেছি 2টি আবৃত্তি। তো আসলে আবৃত্তিটা আমার কাছে এমন একটা ব্যাপার যে আমি যখন মন খারাপ থাকে, যখন আমার হয়তো মনের উপরে কখনো বিষাদ ভর করে, তখনই কবিতা আমাকে পাশে এসে দাঁড়ায়। তো সেই কবিতার শব্দমালা আমাকে সান্ত্বনা দেয়। তো সেই হিসেবে আমি কবিতাকে বেছে নেই এবং আমার বিছানার পাশে সবসময় বই থাকে। ঘুমোতে যাওয়ার আগে যখন ইচ্ছে হয় তখনই আমি একটি বই তুলে নিই এবং কবিতা পড়ি। তো এই কবিতা পড়তে পড়তে হয়তো আমার সঞ্চালনাটাও চলে এসেছে। যে কোনো প্রোগ্রামে আমি সঞ্চালনা করি, আবৃত্তি করি। এ দুটো আমার কি কি বলবো, আমার সবচেয়ে শখের ভালোবাসার একটা জায়গা। আর পেশাগত জীবন তো শিক্ষকতা আছেই, এর বাইরে যখনই কিছু করতে যাই তখনই আমি এই দুটো কাজকে আগে প্রাধান্য দিই। তো
আমি কি তাহলে কবিতার চলে যাব, কোন একটি কবিতা শোনাবো? আমি সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে কি কবিতা আবৃত্তি করতে বলেছেন? আমি বুঝতে পারিনি শেষে কথাটা। তাহলে আমি সুবোধ সরকারের একটি কবিতা জি আবৃত্তি জি, করছি। নিঃসন্দেহে আপনি আপনি একটি কবিতা আবৃত্তি করুন। আমি কৃষ্ণকলি মাহাতো, আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আবার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার, আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, কেন, আমি একটা ফ্ল্যাটে যেতে পারি। উনি আঁতকে উঠে বললেন, না না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন, হা হয়ে দেখতে থাকলেন। আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া, আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেদিন প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভিতরে এলাম। মা, আমি ইমিগ্রেশন দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়াচ্ছি আমি, আমি, আমি। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একেবারে হৃদয় বিদারক এবং একেবারে সুউচ্চ কণ্ঠে, শ্রুতিমধুর সেই কণ্ঠে আমরা সেই যে কবিতাটি আবৃত্তি শুনলাম এবং আপনার কাছে আবারও কৃতজ্ঞতা, আর এক দফা স্বাগত জানাবো স্যার আপনাকে। জনাব হুমায়ুন কবির আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা থেকে। স্যার আর এক দফা আপনাকে স্বাগত জানিয়ে আপনার কাছে আবারও ফিরছি এবং আমরা একটি কবিতা আবৃত্তি শুনলাম এবং আপনার থেকে আমরা এখন একটি কবিতা আবৃত্তি শুনতে চাচ্ছি। আশা করছি আপনি আমাদের সেই জায়গাটা পরিষ্কার করবেন। আসলে আমি তো আবৃত্তি করি না, শিমুল আবৃত্তি করে, শিনি পাচিক শিল্পী। আর আমি হচ্ছে কবিতা পাঠ করি। হ্যাঁ, এটি হচ্ছে আমি পাঠ করি, সে আবৃত্তি করে। হ্যাঁ, তো আমিও এই সুবোধ সরকারের আসলে কিভাবে যেন কাকতালীয় ভাবে সুবোধ সরকারের এই যে বইটি আমার কাছে, আমি সেটার থেকেই প্রথম একটা কবিতা পাঠ করবো বলে ভেবেছিলাম। তো সেটি আমি করি। কালো রবিবার। একটা সুন্দর ঝলমলে সবুজ রবিবার ছিল। আমি সেই রবিবারের জাতক। একটা অসামান্য বাসন্তী রঙের রবিবার ছিল। আমার বাবা সেই রবিবারের ভোরে আমাকে নদীতে স্নান করতে নিয়ে যেতেন। সে কি স্নান শুধু, সে এক অপকার। ছিল একটা সুন্দর ঝলমলে গোলাপি রবিবার। সেই অসাধারণ রং আমাদের গায়ে লেগে আছে।
কিন্তু এই কদিন আগে 6ই ডিসেম্বর আমরা যে রবিবার পেলাম সেটা একটা কালো রবিবার। পৃথিবীতে এরপর সমস্ত রবিবার কালো হয়ে গেছে। কালো যে এত নিষ্ঠুর রং, এত সর্বগ্রাসী রং, এত পরিস্থিতি কাতর রং আমি জানতাম। একটা মোমবাতি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার ভাই ফিরবে, একটি কালো রবিবার আমার ভেতর দিয়ে। আমার ভাই কি আর ফিরতে পারবে? ধন্যবাদ। আমার কবিতা শেষ। অ- 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 জি, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে, এবং খুব সুন্দর একটি কবিতা আবৃত্তির জন্য। এবং আমরা আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটু আবারও যাচ্ছি। আমাদের কাছে আছেন অতিথি জনাব শিমুল সুলতানা ম্যাম। আপনি, আশা করছি আপনি আমাকে আহ, আমি শুনতে পাচ্ছি। আহ, নাজমুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যতক্ষণ আপনি হয়তো কোনো কারণে নেট প্রবলেমে আছেন, আহ, সেহেতু আমি চালিয়ে যাচ্ছি। দর্শক হয়তো আমাদের সামনে অপেক্ষা করছেন। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং যারা পরে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ কবিতার সাথে আমাদের এই পথ চলা। আর আমি নিজের পরিচয়টাও দিয়েছি, সেখানে আগেই বলেছেন কলম যোদ্ধাদের কালিতে। তো কলম যোদ্ধা কেউ লিখে, কলম যোদ্ধা, আর আমি শিক্ষক। তো সেক্ষেত্রে বলবো তার এই অনুষ্ঠানে আসতে পেরে আমিও আসলেই ধন্য। সঞ্চালক হয়তো একটু নেট প্রবলেম পড়েছেন। আমি আরেকটি কবিতা আবৃত্তি করছি তার আসার আগ পর্যন্ত। কবি হুমায়ুন আজাদের ভালো থেকো। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখ পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো। ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়াল বিল, ভালো থেকো। ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ইন্টারনেট জটিলতার কারণে আমি দুঃখ প্রকাশ করছি, এবং অনেক ধন্যবাদ। আপনি আরেকটি কবিতা আমাদের চমৎকারভাবে আবৃত্তি করে শোনালেন। আমরা একটু ফিরবো জনাব হুমায়ুন কবির স্যার আপনার কাছে। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, এবং আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনার কাছে, যেটি আসলে জানতে চাচ্ছি যে আমাদের সুস্থ ধারার যে সংস্কৃতি রয়েছে, এটি আসলে চর্চা কতটা জরুরি বর্তমান সময়ে। আমাদের অসুস্থ প্রতিযোগিতা বিরাজ করছে, এই জায়গাটি একটু ছোট্ট করে যদি আপনি স্পষ্ট করতেন। অর্থাৎ আমাদের সুস্থ ধারার সংস্কৃতি আমাদের জন্য কতটা জরুরি, জনাব হুমায়ুন কবির। আসলে এটি একটি জটিল প্রশ্ন। সুস্থ ধারা বিষয়টি হচ্ছে আহ এই যে সংস্কৃতি, যদি আমরা আমাদের দেশের সংস্কৃতির বাইরে চলে যাই, আমরা যদি ওয়েস্টার্ন সংস্কৃতি, কিন্তু সুস্থ অসুস্থ ধারা না, কিন্তু আমাদের ধরতে হবে আসল জায়গাটিকে। সেই সেই সংস্কৃতি, যে সংস্কৃতি আমার বিকাশ ঘটাবে, যে সংস্কৃতি সাহিত্যের বিকাশ ঘটাবে, যে সংস্কৃতি শিল্পের বিকাশ ঘটাবে, এই শিল্প সাহিত্যের বিকাশ, যে সংস্কৃতি বিকাশ ঘটাবে না, সেটি হয়তো সুস্থ ধারার সংস্কৃতি নয়। এখন আমরা যারা কবিতা লিখছি, আমরা যারা গল্প লিখছি, আমরা যারা সাহিত্য করছি,
আমাদেরকে ভাবতে হবে, আমাদের দেশের কথা ভাবতে হবে, আমার সমাজের কথা ভাবতে হবে, আমার বাংলার ঐতিহ্যের কথা ভাবতে হবে। এই ঐতিহ্য মানে আমাদের যে শিক্ষা সংস্কৃতি, এইগুলি যদি না ভাবি, না ভেবে যদি শুধুই আমরা অন্য জায়গায় কথা বলি, তাহলে সেটি সুষ্ঠু ধারা হবে বলে মনে হয়। আমরা কবিতা লিখছি, কবিতা লিখতে হলে কবিতা পড়তে হবে, প্রচুর পড়তে হবে। কবিতা পড়তে হলে ছন্দ জানতে হবে। আমি বলি যে ছন্দ অবশ্যই জানতে হবে একজন লেখককে, একজন কবিকে। ছন্দ তার জানা হচ্ছে, সে ছন্দে লিখুক কি না লিখুক। হ্যাঁ, ছন্দ সে না লিখতে পারে, ছন্দে নাই লিখলেন তিনি, কিন্তু ছন্দ যদি না জানেন তিনি, তাহলে ছন্দ ভাঙবেন কিভাবে? এইটি হচ্ছে আমার কথা। অর্থাৎ একটা জিনিস কি, একজন লেখকের মধ্যে, একজন মানুষের মধ্যে আবেগ থাকতে পারে, সে আবেগটি কিন্তু কবিতা নয়। আবেগকে আমি শব্দ, চিত্রকল্প, উপমা দিয়ে, ছন্দের সাহায্যে যদি আমি সেটি প্রকাশ করতে পারি, তাহলে সেটি কবিতা হবে। এবং কবিতা কালকে উত্তীর্ণ করতে হবে। কবিতায় আমি কি শব্দ ব্যবহার করলাম সেটি বুঝতে হবে। এখনকার সময়ে যদি আমি প্রাচীন কালের শব্দ ব্যবহার করি, সেটি কিন্তু সঠিক হবে না। এই জায়গাগুলিতে আসতে হবে, এবং এই জায়গাগুলি যিনি নিয়ে আসবেন, আমি মনে করি তারাই আর কি সুস্থ এবং স্বাভাবিক এই সাংস্কৃতিক ধারার মধ্যে চলে আসবে। নাজমুল, আপনি কি শুনতে পাচ্ছেন? আর হয়তো আবারও নেট প্রবলেমের আবার ভিতরে আছেন। যে যখন আবার ফিরে আসার আগ পর্যন্ত আমি দর্শক বৃন্দর উদ্দেশ্যে আরেকটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি, যতক্ষণ না সঞ্চালক ফিরে আসে। জি, আমি করছি। আমি এবারে যে কবিতাটি আবৃত্তি করব, কবিতাটির শিরোনাম ইচ্ছে ঘুরি। কবি, যিনি আমার সামনেই বসে আছেন, তার ছদ্মনাম অর্ণবাসিক। আমি তার কবিতা একটি পড়ছি। তোমার দুঃখগুলো সব কিনে নিতে চাই, যত ভালোবাসা তত দুঃখ, আমাদের গহীন জুড়ে পড়ে থাক খুদ করার মতো। অনাথের মতো শূন্যে উড়িয়ে দেই বেদনার খই, সময়ের ঝুড়িতে শুয়ে আছে দুঃখগুলি তোমার, আমি শুধু পৌঁছে দিতে চাই। সারাটা সময় জুড়ে আমি শুধু পৌঁছে দিতে চাই ভালোবাসা এক অনন্ত উপহার। সঞ্চালক, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমি আমরা এতক্ষণ শুনতে পাচ্ছি। পড়লাম কবি অর্ণবাসিকের ইচ্ছে ঘুরি, একটি ছোট্ট কবিতা। অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে যিনি আছেন, যে কবি, ওনারই এই কবিতাটির লেখা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যে কবিতাটি শুনলাম, আপনার কাছে একটু আমাদের প্রশ্ন রয়েছে। যে প্রশ্নটি হচ্ছে যে শিশুদের সৃজনশীলতা বিকাশে আপনারা কাজ করেন, আপনি একটি প্রতিষ্ঠানের প্রধান, এবং সেখানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আপনি কাজ করেন। তাদের সৃজনশীলতা বিকাশে আপনারা কতটুকু বদ্ধপরিকর এবং কি কি কাজ করে থাকেন, জনাব শিমুল সুলতানা? ধন্যবাদ। আমি আপনাকে এই প্রশ্নটির জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি একজন প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ে 300 শিক্ষার্থী পড়াশোনা করে। আমার বিদ্যালয়ের নাম হচ্ছে কীর্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দকে আমি চেষ্টা করেছি যে তারা যেন সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রগুলোতে তারা এগিয়ে যেতে পারে। তো সে হিসেবে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে আমি উৎসাহিত করি, এবং তারা এই সহশিক্ষাক্রমিক কার্যাবলীতে প্রতিনিয়ত তারা সকল ধরনের, মানে সব সময় দেখা যায় আমার বিদ্যালয়ে একটা উৎসব মুখর পরিবেশ। তারা আসে আমার কাছে, জিজ্ঞেস করে, ম্যাডাম এরপরে কি প্রোগ্রাম আছে। মানে তারা এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার জন্য, তারা নিজেদেরকে আরো বেশি দক্ষ করার জন্য তাদের ভিতরে এই যে উদ্দীপনাটা আমরা জাগ্রত করতে পেরেছি, এটা আমার কাছে একটা শুভ লক্ষণ মনে হয়। কারণ তারা জানে যে পরে পরবর্তী প্রোগ্রামের জন্য তাদের প্রস্তুতি নিতে হবে। তাদের সপ্তাহে শুক্রবার দিন আমি বিনা মূল্যে আর কি, তাদের কোনো পে করতে হয় না। এরকম ভাবে আমি নিজে যেহেতু গান শেখাতে পারছি না, আমি গানের একজন বেতারের শিক্ষক দিয়ে তাদেরকে শেখানোর ব্যবস্থা করেছি। তাদের নাচের প্রশিক্ষণ, ছবি আঁকার প্রশিক্ষণ, এই কাজগুলো তারা করছে, এবং
তাদেরকে যদি আমার দ্বারা সম্ভব হয় বিভিন্ন প্রোগ্রামে জেলা পর্যায়ে নিয়ে আসছি, এবং তারা জাতীয় পর্যায় পর্যন্ত ভালো পারফরমেন্স করে পুরস্কার নিতে পারছে। এবং শাপলা কাপ অ্যাওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে তারা তাদের পারফরমেন্স শো করে অনেকখানি সাফল্য অর্জন করেছে। তো এটুকু মনে করি যে আমি অর্থাৎ আমার যোগ্যতা দিয়ে তাদেরকেও যদি সৃজনশীলতা এগিয়ে বিকাশ নিতে করতে পারি, পেরেছে এবং অনেক কৃতিত্ব রয়েছে অর্জন করেছে। শিক্ষার্থীদের, সেই জি, জায়গাটা আপনারা স্পষ্ট। এটাই হচ্ছে একটা কাজের সার্থকতা, যে আমি আমার এবং এখানকার আমি শিশু একাডেমিতে আমি দীর্ঘদিন আবৃত্তি প্রশিক্ষক ছিলাম। তো সে হিসেবে শুধু আমার বিদ্যালয়ের শিশুই না, আমার জেলার অনেক শিশুকেই আমি এই কাজটি করতে পেরেছি এবং তারা সাফল্যের স্বাক্ষর রেখেছে। এটা আমার একটা ভালো লাগা। জি, আমি জনাব আমাকে হুমায়ুন কবির শুনতে স্যার আপনার পাচ্ছেন? কাছে আবারও ফিরছি। আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ, আমি শুনছি, আমি শুনছি। জি স্যার, আপনার কাছে যে প্রশ্নটি থাকবে যে অনেক সময় আমাদের যে ভবিষ্যৎ থাকে, যে যারা বই বিমুখ হয়ে যাচ্ছে, যারা বইয়ের সাথে বেশি সম্পৃক্ত হতে পারছে না, এই জায়গাটি থেকে আপনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গার সাথে যুক্ত আছেন, এবং এই জায়গা থেকে আপনি কি মনে করেন আসলে ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে তাদের বইমুখী করতে আসলে করণীয়টা কি? একটা কথা কি, বই বিমুখ আসলে কয়েকটি কারণ হয়েছে। একটি হচ্ছে আমরা বাচ্চাদেরকে, শিশুদেরকে বেশি কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে চালিয়ে দিয়েছি বা মোবাইলের মধ্যে চালিয়ে দিয়েছি। একটি জিনিস, এটি যেমন ভালো একটা দিক আছে, এই দিকটি কিন্তু, কারণ ওরা সবসময় এর মধ্যে যায়। আমরা যখন ছোটবেলা পড়েছি, আমাদের স্কুলে একটা ইয়ে ছিল যে আমরা, আমাদেরকে একটা বই দেয়া হতো, বৃহস্পতিবার দিন আমাদেরকে একটা বই দেয়া হতো, দিয়ে বলা হতো যে তুমি এর মধ্যে গল্প থাকলে এর মধ্যে দুটো গল্প পড়ে আসবে, এটা আমরা কিন্তু নেব, শুনবো, আবার পরবর্তী বৃহস্পতিবারে আমাকে সেই গল্পটি বা বইটি সম্পর্কে বলতে হতো। আজকাল স্কুলে কিন্তু সেই বিষয়টি নেই। পাঠের যে অভ্যাস করা, বইকে চিনিয়ে দেয়, এটি, এই জায়গাটিতে আহ আমাদের বোধহয় আসা দরকার আছে। কারণ বাচ্চাদের মধ্যে বইয়ের যে, মানে স্প্রিয়া, বই পড়ার যে স্প্রিয়া, সেইটি করতে হলে বই সম্পর্কে বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে আগ্রহ জাগাতে হবে। ওই গল্প, একটি গল্প, সে হয়তো বৃহৎ বইটি দেখেই, তখন তো হয়তো তার মধ্যে থেকে একটি গল্প বলে যে এই গল্পটি দেখো এটার মধ্যে আছে, এরকম এরকম আরো কিছু গল্প আছে, ওর মধ্যে একটা কিউরিওসিটি জমাতে হবে যে এর মধ্যে এই গল্প আছে অথবা এর মধ্যে কবিতা আছে। এইটি আগ্রহ যদি জমানো যায়, আমরা যেমন ছোটবেলা আমাদের দাদি নানিরা আমাদের কাছে, বা বাবা, আমি তো আমার আমার বাবাই সেই কাজটি করেছেন, যে আমার কাছে, আমি হোস্টেল থেকে গেলে, আমি খুব ছোটবেলা থেকে হোস্টেলে ছিলাম, হোস্টেল থেকে গেলেই উনি আমাকে ওই পাশে যখন শোয়াতেন, তখন তিনি বিভিন্ন গল্প বলতেন, রবীন্দ্রনাথের গল্প। আমি এইসব গল্প টল্প এগুলি তার কাছ থেকে শিখেছি, তার কাছ থেকে শুনেছি। এই একটি আগ্রহ জমিয়ে যেত। ঠিক অর্থাৎ এখনো পরিবারের আমাদের ভূমিকা সবচেয়ে বেশি, এবং সবচেয়ে বেশি। যারা শিক্ষকরা রয়েছেন তাদের ভূমিকাও স্কুলেও, স্কুলের অনেকটাই ভূমিকা বেশি, আছে। সেটি আপনি মনে করছেন। এবং আপনার অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলো আমরা আবারও শুনবো, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু আবারও যাচ্ছি জনাব শিমুল সুলতানা, কবি, শিক্ষক এবং বাচিক শিল্পী। জনাব শিমুল সুলতানা, আর এক দফা আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনার কাছে যেটি স্যার যেটি বললেন যে আসলে ভবিষ্যৎ প্রজন্ম আসলে আমাদের বইমুখী করতে স্কুলের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ। এখানে আসলে আপনি একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পালন করেন, এবং আপনার জায়গাটি পরিষ্কার করলেন যে আপনি সৃজনশীলতা বিকাশে বিভিন্ন ধরনের কাজগুলো করছেন, তাদের যেটুকু সহযোগিতা করা প্রয়োজন আপনার জায়গা থেকে। তারপরেও একটু শুনতে চাইবো যে শিশুদের আসলে বইমুখী করতে আপনাদের পদক্ষেপগুলো কি, এটি একটু যদি স্পষ্ট করতেন। ধন্যবাদ। আমি আসলে সবসময় ওদের পুরস্কার হিসেবে বইকে বেছে নেই, এবং ওরা শিশুরা জানে যে বই পড়তে হবে কখন, কোন দিন, তারা চেয়ে নেয়। আমার স্কুলে একটা সুন্দর লাইব্রেরি আছে এবং সমৃদ্ধ লাইব্রেরি, এবং লাইব্রেরি কক্ষ আছে আলাদা। সেই কক্ষে বইগুলো সাজানো আছে, আমার লাইব্রেরি রুমে বই আছে, এবং প্রত্যেকটা ক্লাসরুমেও আমি বই একটা করে ছোট্ট তাক রেখেছি যেখানে বই আছে। এখানে স্কুলে ওরা সব জায়গায় ওরা বই পায়, এবং এমনকি আমার বাসায়ও আছে। তো যখন ওরা কোনো বই পড়তে চায়, ওদের যখন কোনো বই পড়ার জন্য কোনো আগ্রহ তৈরি হয়, আমি সেই বইগুলো ওদেরকে সরবরাহ করি।
লাইব্রেরিতে অর্থাৎ না থাকলে আপনার আমার বাসা থেকে বিদ্যালয়টি অন্য একটি কোথাও। আদর্শ বিদ্যালয় যেটি একেবারে স্পষ্ট হয়েছে, হ্যাঁ, এবং সেই এই আপনার যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয় এবং আরেকটি করেছি, মায়েদের যখন বাচ্চা শিশুদেরকে নিয়ে স্কুলে আসে, শ্রেষ্ঠ আসার পরে শিক্ষক হিসাবেও তারা কিন্তু স্থান পেয়েছেন, এবং জি তারা যখন বসে থাকে না, মায়েরা বসে বসে গল্প করে। অনেক বিদ্যালয় তো এটা, এই চিত্রটা থাকে, মায়েরা গল্প করতে থাকে স্কুলের সামনে এখানে সেখানে। কিন্তু আমি মায়েদের জন্য মাতৃছায়া পাঠাগারের একটা ব্যবস্থা করেছি, বলেছি যে আপনারা এসে বই পড়বেন, কেন আপনারা বসে বসে গল্প করেন? আপনাদের বইয়ের ব্যবস্থা আছে, আপনারা যখন যার পড়তে ইচ্ছে করবে আপনারা নিয়ে বই পড়বেন এবং যত্ন করে রেখে দেবেন। তবে আমার বিদ্যালয়ের মায়েরা অনেক কি বলবো যে অনেক কেয়ারিং, সবকিছুর ব্যাপারে, শুধু যে বই তা না, সকল জি ব্যাপারে তারা খুব কেয়ারিং। এই যে করোনার সময়ও জি তারা জি জনাব জনাব অনেক শিমুল সুলতান, ব্যাপারে। আপনার কাছে আরেক দফা একটু প্রশ্ন রাখতে চাই, যেটি হচ্ছে যে আপনার বিদ্যালয় হচ্ছে একটি শ্রেষ্ঠ বিদ্যালয়, যেটি স্বীকৃতি আপনি ইতিমধ্যে পেয়েছেন, অভিনন্দন আপনাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবেও আপনার মর্যাদা আপনি ইতিমধ্যে স্থান দখল করে নিয়েছেন। সেই জায়গাটি একটু ছোট্ট করে শুনবো, এবং আরেকটা বিষয় আপনি একটু যুক্ত করবেন, অর্জুনের ঝুলিতে অনেকগুলো জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটা একটু ছোট্ট করে স্পষ্ট করবেন। আমাদের সাথে আছেন হুমায়ুন কবির স্যার, আমরা স্যারের কাছে আবার যাব। তার আগে জনাব শিমুল সুলতান, আপনি একটু ছোট্ট করে যদি এই বিষয়টা বলতেন। শুধু অর্জনের জায়গাগুলো বলতে যেরকম যখন আমি গেছি, আমার স্কুলটা অনেক প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে, এবং সবচেয়ে বড় হচ্ছে তাদের পারিপার্শ্বিক অবস্থা বা আর্থিক অবস্থা ততটা ভালো নয়, এবং তাদের পিতামাতার শিক্ষাগত অবস্থাও ততটা ভালো নয়। কিন্তু তারপরও এই অবস্থার মধ্যে থেকে তাদের ভিতরে এই আগ্রহটা তৈরি করেছি যাতে তারা এগিয়ে আসে সকল কাজে, এবং মায়েরা সবসময় এগিয়ে আসে, এবং যত ধরনের শিক্ষামূলক মা সমাবেশ বলেন, যত ধরনের কার্যক্রম আসে তারা এগিয়ে আসে। এই এগিয়ে আসার ফলেই আমি 2011 সালে আমি স্কুলে যোগদানের আগেই বিভাগীয় সেরা শিক্ষক হয়েছি। পরে 14 সালেও আমি জেলা সেরা শিক্ষক হয়েছি। 16 সালে আমার বিদ্যালয়টি বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হয়েছে, এবং 18 সালে ঝরে পড়া রোদ কল্পে আমার কার্যক্রমের জন্য বিদ্যালয়টি বিভাগে আবারও সেরা হয়েছে। তো এই কার্যক্রমগুলো হয়তো আমি ওই অর্জনের জন্য কিছুই করিনি, কিন্তু হয়তো সেই কাজগুলোই আমাকে অর্জনের পথে নিয়ে গেছে। আর এর জন্য আমি অর্জনের আমার পথে সমস্ত নিয়ে গেছে, ধন্যবাদ সেই জানাই। বিশ্বাসটা আমরা রাখতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও ফিরবো, এবং আপনার কাছে ফিরে আমরা একটি কবিতা আবৃত্তি আবারও শুনবো। আমরা একটু যাচ্ছি, আবারও আমাদের সাথে আছেন একজন গুণী মানুষ, জনাব হুমায়ুন কবির স্যার। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আশা করছি শুনতে হ্যাঁ হ্যাঁ, পাচ্ছেন। আমি শুনতে আপনার পাচ্ছি। কাছে যে প্রস্তুতি আমার থাকবে, যে এই যে অনেক সময় অনেক লেখক লিখতে গিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন, যেহেতু সবার দৃষ্টিভঙ্গি এক না, কেউ ইতিবাচক নেতিবাচক উভয় মানুষ আমাদের মধ্যে বিরাজ করে সমাজের মধ্যে, এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা, এবং আপনি আসলে আপনার বইতে কোন ধরনের বিষয়গুলো বেশি প্রাধান্য পায়, কোন ক্যাটাগরির বিষয়গুলো আপনি বেশি লেখেন, এবং আমাদের ভবিষ্যতে যারা লেখক রয়েছে তাদের জন্য আপনার আসলে পরামর্শ কি থাকবে, জনাব হুমায়ুন কবির? বিষয়টি হচ্ছে যে আমরা যারা যারা লিখি, লেখালেখি করি, কবিতা বিশেষ করে, আমাদেরকে প্রচুর পড়তে হবে, এই একটি জিনিস। আর লিখলে, যেহেতু একজন লেখক সমাজের দর্পণ হিসেবে কাজ করে, লেখকের মনে যা আসে তিনি লিখে ফেলেন, এবং এই লিখেন বলেই তার সমালোচনা হতেই পারে। এটি এমন কিছু না, সমালোচনা আমারও হয়েছে, আমার লেখা নিয়েও হবে, আরো একজনের লেখা নিয়ে হবে, হতেই পারে। একজন লেখকের লেখা নিয়ে সমালোচনা হবে, এবং সেইটি লেখককে মনে করতে হবে যে এটি তার প্রেরণা, এই যে সমালোচনা এটি তার প্রেরণা, এবং এই জায়গাটিকে তাকে ধরে রাখতে হবে যে হ্যাঁ, যে বিষয়টি নিয়ে তার সমালোচনা হয়েছে সেই বিষয়টিকে আরো ভালোভাবে তাকে জানতে হবে, এর মধ্যে আরো ভালোভাবে তাকে এটি বিশ্লেষণ করতে হবে, তার লেখায় আরো বিষয় আনতে। কারণ একটা জিনিস হচ্ছে যে আমরা যারা লেখালেখি করি সমাজকে নিয়ে, কিন্তু আমরা কোনো লেখকই কিন্তু শুধু প্রেমের কবিতা লেখেন না, শুধু দ্রোহের কবিতা লেখেন না। এই প্রেমের কবিতার মধ্যেও তার সমাজ থাকে, এর মধ্যেও তার দ্রোহ থাকে। এই দ্রোহ এবং প্রেম দুটো তার লেখার মধ্যে থাকে, এবং এর মধ্যেই সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্র ব্যবস্থা সবকিছু কিন্তু চলে আসে, এবং এটি আসবে। এটি যদি কারো লেখায় না আসে তাহলে তার লেখকের উত্তরণ যে ঘটার কথা, তাকে সেই জায়গাটিতে তাকে আসতে হবে। আর আমার বইতে আমি ওই তো বলছি যে আমার প্রকৃতির অবস্থানটা আমার ইয়েতে বেশি আছে,
এবং সমাজ, প্রকৃতি, অর্থনীতি এই জিনিসগুলিকে পেঁচিয়েই আমি আসলে সবসময় লেখার চেষ্টা করেছি স্বাভাবিকভাবে। কারণ আমার একটা জিনিস হচ্ছে, লিখতে হলে আমাকে পড়তে হবে, লিখতে হলে আমাকে ঘুরতে হবে। এই যে ভ্রমণ বা ঘোরা, ঘোরার অর্থাৎ মধ্যে বলা যে চলে জিনিসটা আছে সেটি একজন আসলে কলম আমি যোদ্ধা হিসাবে, একজন শব্দ শ্রমিক হিসাবে, একজন কবি হিসাবে আপনার জায়গাটা একেবারে পরিষ্কার। আপনার কাছে আমরা আবারও ফিরবো, ফিরে এসে আপনার কাছে আমরা একটি কবিতা পাঠ শুনতে চাইবো, এবং সেটি যদি আপনার হয় সেই জায়গাটি একেবারে পরিষ্কার করবো। আমরা আবারও ফিরছি। জনাব শিমুল সুলতানা কবি, শিক্ষক, বাচিক শিল্পী এবং এককালের বিটিভি এবং বেতারের সঞ্চালক ছিলেন এবং আবৃত্তিকার ছিলেন। জনাব শিমুল সুলতানা, আশা করছি আপনি এবারও আমাকে শুনতে পাচ্ছেন। আর এক দফা স্বাগত জানাচ্ছি আপনার কাছে। যেটি রেখে গিয়েছিলাম, আপনি একটি কবিতা আবৃত্তি করতে চেয়েছিলেন, আমরা যদি সেই কবিতা আবৃত্তিটা একবার শুনে আসি। জনাব শিমুল সুলতানা। আসলে অনেক কবিতাই আমার প্রিয়, আর কবিতার কথা বললে এমনি ভালো লাগে, হয়তো দর্শক বৃন্দেরও ভালো লাগছে, তাই কবিতাকেই বেছে নিই বারবার। এবারে যেহেতু কয়েকদিন আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস গেল, তারই একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। কবিতার শিরোনাম আগুনের ফুলকি ছোটে। আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, ফাগুনের ফুলকি ফোটে, নবযুগ পত্র পুটে, ফাগুনের ফুলকি ফোটে। আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, উল্কার উল্কি লেখায়, নিশীথে পথ কি দেখায়। আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে। ছোট আজ ফুলকি যারা, না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নি তারা। আকাশের মানিক জ্যোতি, জ্যোতির ধারা, আমাদের আশার প্রদীপ নয়ন তারা। পাথারি ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা, ফুটিয়া ওই এলো রে, ছুটিয়া ওই এলো রে। আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে। ঘুমাতে পায় না বলে বুড়োরা রক্ত আখি, তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাকি। ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে, ইহারাই ফুলের কুড়ি আছে সব দল গুটিয়ে। বিকেলের ঝিঙের মাচায় ফিঙের সাথে, দেখেছি নাচতে এদের, শুনেছি গুনগুনাতে, এদের সুরে মৌমাছিকে উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে। এলো রে এলো মেলো পাগলা হাওয়া, এলো রে কেয়া পাতার নৌকা বাওয়া, উর্নি ঘুরিয়ে এলো ঘূর্ণি হাওয়া, এলো রে দুরন্ত সব শিরনি খাওয়া। কি খুশির খই ফুটাবি কথায় কথায়, টাঙাবি দোলনা বুঝি ডুমুর গাছের ঝুমকলতায়। এলো সব আলোক লতা দুষ্টু মেয়ে, আগুনের দীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে নিয়ে, হাসিয়ার দৃষ্টি নিয়ে বৃষ্টি ঝরাবে গো। আগুনের ফুলকি ছোটে, ফুলকি ছোটে, ফুলকি ছোটে। ধন্যবাদ। আগুনের ফুলকি ছুটে, ফুলকি ছুটে, ফুলকি ছুটে, সেই প্রত্যাশাটা আমরাও করি এবং আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আবার ধন্যবাদ জানাচ্ছি, আর এক দফাও স্বাগত জানাচ্ছি। আমরা আবারও একটু আমরা যাচ্ছি জনাব হুমায়ুন কবির, একজন গুণী মানুষ, বরেণ্য কবি, এপার বাংলা ওপার বাংলার গল্পকার, প্রাবন্ধিক। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আমরা জনাব শিমুল সুলতানা আপার কাছে যাওয়ার আগে আপনার থেকে একটা কবিতা আমরা পাঠ শুনতে চেয়েছিলাম, আপনারা সেটি আমরা যদি একটু শুনি। আমি ছোট ছোট 3টি কবিতা পড়বো, ছোট ছোট, একেবারেই ছোট। একটি কবিতার নাম হচ্ছে অধিকার। ঘর নেই, জমি নেই, মাটির পাতিল কালো হয় নুনের তাপে। ঘর নেই, জমি নেই, মাটির পাতিল কালো হয় উনুনের তাপে। সুখ নেই, যন্ত্রণা সর্বত্র, জনতা রুদ্র হয় ক্ষুধা তৃষ্ণা অশান্তির চাপে। আরেকটি কবিতা, পাথর সময়। পাথর সময় অন্ধকার কুরে কুরে খায়, পাথর সময় অন্ধকার কুরে কুরে খায়, চাল ডাল তেল নূর নাগালের শীর্ষে, মৌতা কালো জলে রাজনৈতিক বেনিয়ার ঠোঁটে।
আত্মচিৎকারে ভেঙে যায় নিশীথ প্রহর, ক্ষুধা পেট শূন্য হাড়ি ঠন ঠন করে, কিছু খাদ্য ভাগ্যে যদি জোটে। আরেকটি কবিতা, সেদ্ধ জল। আমাদের অধিকার ফিরে পাবো কবে, আমাদের অধিকার ফিরে পাবো কবে, এখনো শ্রমিকের ঘাম ঝরে, গরিব ভাতে মরে। 10 টাকার চাল 60 টাকা কিলো, শূন্য হাড়ি সেদ্ধ জল, প্রতি ঘরে ঘরে আমাদের অধিকার ফিরে পাবো কবে। ধন্যবাদ। আমাদের অধিকার ফিরে পাবো কবে, আশা করছি আমরা সেই জায়গাটি স্পষ্ট কবিদের ভাষায় তাদের সেই ছন্দময়ী কবিতায় উঠে আসে আমাদের সমাজের নানা চিত্র, অনেক চিত্র, এবং সেই জায়গাগুলো একেবারেই পরিষ্কার। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনারা দেখছেন জানতে ইচ্ছে করে আজকের আয়োজন, এবং আজকের বিষয় যেটি নির্ধারণ করা হয়েছে কলম যোদ্ধাদের কালিতে, সাথে ছিলাম নাজমুল। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু ছোট্ট করে দুজনের মন্তব্য দিব, এবং আমাদের সাথে ছিলেন দুজন গুণী মানুষ। আমরা জনাব শিমুল সুলতানা, আপনার কাছে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, এবং আপনি আপনার কাছে আমার একটু জানার থাকবে, আপনি এমন কোনো বিষয় আছে কি না যে কোনো অনুষ্ঠানে সেটা বলেননি বা আজকেই বলতে চাচ্ছেন, এমন কোনো যদি জিনিস থাকে সেটি একটু বলবেন ছোট্ট করে। আর পাশাপাশি আপনার সর্বশেষ আসলে বক্তব্যটা কি থাকবে? আসলে অনেক কথাই ভিতরে গুমড়ে মরে, আর যেহেতু লেখালেখি করি তাহলে কল্পনার জগৎ কিন্তু আমার ভিতরে সবসময় থাকে। আমি অন্যকে উদ্দেশ্য করে কোনো পরামর্শ বা উপদেশ দিতে চাই না, তবে এইটুকু বলবো যেন আমরা সবসময় নিজের মনটাকে ভালো রাখি, যে যে কাজটি করতে ভালো লাগে সেই ভালো লাগার কাজটিকে একটু করে হলেও যেন সময় দেই। যেমন আমার কবিতা ভালো লাগে, লিখতে ভালো লাগে, আমি হয়তো কবিতার গল্প লিখে বা পড়ে আমি আমার অবসর সময়টুকু আমি ভালো লাগাটা খুঁজে নিচ্ছি। হ্যাঁ, আমার প্রফেশন আছে, আমার পেশা আছে, আমার একটি বিদ্যালয় আছে, সেটিও আমার স্বপ্নের জায়গা, সেটিকে সাজাতেও আমার ভালো লাগে। এর বাইরেও কিন্তু কিছুটা সময় নিজের মতো করে চিন্তা করা, এবং সেই কাজটি যেন ইতিবাচক হয়, এবং অন্যের ভালোটা চিন্তা করা, এবং নিজের মনটাকে ভালো রাখা, এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে নিজে তো ভালো থাকবোই, আমার চারপাশের মানুষগুলোও কিন্তু ভালো থাকবে। আর অন্যকে আমরা উৎসাহিত করতে না পারি, অন্যকে আমরা প্রশংসা করতে না পারি, অন্যকে আমরা যেন কি বলবো যে এমন কিছু না বলি সে যেন মনে কষ্ট পায়। কাউকে কষ্ট দেয়া একটা মন বা মসজিদ ভাঙার সমান কথা, এরকমই আমি বিশ্বাস করি। তা আমরা কাউকে কষ্ট না দিই, আর ভালো কাজগুলোর সাথেই থাকি, আর ভালো চিন্তাগুলোর সাথে থাকি। আর শিশু যে কথাটি বলতে চাই, যে আমি আমার বিদ্যালয়ের শিশুগুলোকে প্রচন্ড রকম ভালোবাসি, সকল শিশুকেই ভালোবাসি। আর এই শিশুদের নিয়ে একটু কিছু সে করার আমার প্রত্যাশাটা, পরিকল্পনা আছে, জি, এই সে কিছু পরিকল্পনা প্রত্যাশাটা আছে। আমরাও রাখতে পারি। আমরা শিশু শিশু সংশ্লিষ্ট বিষয় আগামী দিনের জন্য যারা ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যতের কে নিয়ে আমরা ভাববো, আমাদের যারা কর্ণধার রয়েছে সেই কর্ণধারকে নিয়ে আমরা ভাববো। আবারও যদি একটু বলি, ছোট্ট করে যদি 2 লাইনে শেষ করতেন। আহ 2 লাইনে কোনো কথা বলাটা খুব কঠিন। তারপর এই করোনার এই দুর্যোগে আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখবো, মন ভালো রাখবো, এবং সব সময় ভালো কাজের সাথে থাকবো। এই আপনার মতো যারা আমি বলবো যে আমাদেরকে যদি আপনি কলম যোদ্ধা বলেন, আপনি হচ্ছেন করোনা যোদ্ধা। আ- কারণ এরকম একটি কাজকে আপনি সারা দেশ থেকে যারা ভালো কাজগুলো করে, যারা লেখালেখি করে, বিভিন্ন জগতের মানুষগুলোকে তুলে আনছেন। এই কাজগুলোকে আমরা উৎসাহিত করি, এরকম ভালো কাজের সাথে থাকি, ভালো চিন্তাগুলোকে সর্বাগ্রে স্থান দিই। এই তো। অনেক ধন্যবাদ জনাব শিবুল সুলতানা, আমরা মনকে ভালো রাখবে, এবং আমাদের যারা দর্শক আছেন, যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের অনেক শুভানুকাঙ্ক্ষী ছিলেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আবারও যাচ্ছি জনাব হুমায়ুন কবির স্যার আপনার কাছে একটু ফিরি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আসলে ছোট্ট করে 2 লাইনে যদি একটু শেষ করতেন। আমার কথা হচ্ছে যে করোনা কালে সবাই ভালো থাকি, এটি হচ্ছে বড় কথা। আর সবার মধ্যে যেন রাষ্ট্র চিন্তাটা সঠিক থাকে, মুক্তিযুদ্ধের চিন্তাটা যেন আমাদের মধ্যে থাকে। মুক্তিযুদ্ধের চিন্তার বাইরে যেন আমরা না যাই, কারণ মুক্তিযুদ্ধকে যেন আমরা
জানার চেষ্টা করি কেন মুক্তিযুদ্ধ হলো, কি কারণে মুক্তিযুদ্ধ হলো, আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু জি স্যার, আপনি কিভাবে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জনাব হুমায়ুন কবির? জি, দু হ্যাঁ লাইনে আমি শেষ শুনতে করবেন। পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তাই বলছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আমরাও শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এই জায়গাটিতে যেন আমরা ধরে রাখি যে মুক্তিযুদ্ধের বাইরে থেকে যেন, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যেন আমরা না যাই। প্রত্যেককে আহ্বান করব, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন, মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জানেন। আপনাদের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনাকে যদি সজাগ রাখতে পারেন, তাহলে বাংলাদেশের সবকিছুকেই আপনি উন্নত করতে পারবেন। কারণ এই উন্নত করার জায়গাটিতে মুক্তিযুদ্ধের কথা চিন্তা করলে কিন্তু আমরা আর অপরাধটি করবো না। এটি হচ্ছে আমার। আর যারা লেখালেখি করছেন তাদেরকে বলবো, প্রচুর পড়তে হবে, পড়া ছাড়া কোনো বিকল্প নাই। বেশি পড়ুন, কম লিখুন, এটি হচ্ছে লেখকদের প্রতি আমার আহ্বান। ধন্যবাদ নাজমুল, সঞ্চালক হিসেবে অসাধারণ সুন্দর সঞ্চালনা করেছেন, আপনাকে ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরো ভালোভাবে এটা করব। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, এবং আমরা বিশ্বাস করি সেই জায়গাটি একেবারে পরিষ্কার হবে, এবং আমরা আপনাদের আর এক দফা স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে ছিলেন জনাব শিমুল সুলতানা, ছিলেন বরেণ্য কবি জনাব হুমায়ুন কবির। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং ম্যাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিন অন্য কোনো আয়োজন নিয়ে আমাদের আবারও দেখা হবে, সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি।